ভারতের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের যে অভিযোগ, এই অভিযোগ যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এটা রেসিপ্রোকাল ট্যারিফ, এটা ঠিক আছে। কিন্তু ধরেন বাংলাদেশের উপরে যে করার যুক্তরাষ্ট্রের, এটা তো রেসিপ্রোকাল ট্যারিফ না, এটা তো শাস্তি হয়ে গেল। রেসিপ্রোকাল ট্যারিফ প্রয়োগ করার প্রথম কারণ হচ্ছে নিজ দেশের বাণিজ্য ভারসাম্য রাখা, এটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফের প্রথম শর্ত। আর একটা হচ্ছে, দ্বিতীয় শর্ত হচ্ছে কি, নিজস্ব শুল্ককে রক্ষা করা। যে দেশে যুক্তরাষ্ট্রের পণ্য বিনা শুল্কে প্রবেশ করে সেই দেশের জন্য তো সেটা রেসিপ্রোকাল ট্যারিফ না। যুক্তরাষ্ট্র যাকে ধ্বংস করে তাকে গড়ে দেয় যদি সে তার অনুগত হয়, তার বশ্যতা স্বীকার করে। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভূমি। বিশ্বদা, আমাদের এই বিশ্ব সংযোগে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। ট্রাম্প যখন প্রথম দফায় নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন দেখা গেছে যে আপনার ইন্ডিয়ার সাথে, বিশেষ করে তখন বিজেপি ছিল, তো বিজেপির মোদির সাথে খুব ভালো সাক্ষ্য ছিল এবং অনেক ধরনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক দূর তারা এগিয়ে গিয়েছিল। পরবর্তীতে মাঝখানে আপনার যখন বাইডেন ক্ষমতায় আসলো, পরবর্তীতে এরপরে 2024-এ যখন আবার পুনরায় নির্বাচিত হয়ে আসলেন ট্রাম্প, তখন ভারতে এক প্রকার আনন্দ উৎসব হয়েছিল যে আবার ট্রাম্প ভারতের পুরাতন বন্ধু, বিজেপির বন্ধু, মোদির পরীক্ষিত বন্ধু ফিরে আসছে। কিন্তু ঘটনাটা কি হলো, মোদি যখন সফরে গেল ভারতে, তখন অভিবাসন আইনে কিছু ভারতীয় পরিবারকে হাত করা পরিয়ে দেশে পাঠানো হলো। তখন থেকে ধাক্কাটা শুরু। তারপরে ধাক্কা ধীরে 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 শুরু হতে হতে একটা পর্যায়ে যখন ভারত পাকিস্তান 4 দিনের খণ্ডকালীন উত্তেজনা যুদ্ধ যাই বলেন, সেটা থামানোর ক্রেডিট নিল ট্রাম্প। এবং এই বিষয়ে ভারত কিন্তু তা আবার অস্বীকার করেছে এবং ভারত অস্বীকার করেছে। প্লাস হচ্ছে ভারত মোদিকে কোনো ধন্যবাদ জানায়নি বলেও ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়া যেটা আছে, টুইটারে, এক্স বর্তমানে যেটা এক্স, সেখানে সে টুইটারে তো কিছু শব্দ ব্যবহার করে, কিন্তু এটা একটু দীর্ঘ ছিল। সেখানে তিনি আক্ষেপ করে বলেছেন, আমি মোদির কাছ থেকে এ ধরনের আচরণ আশা করিনি, আমাকে নিম্নতম একটি থ্যাঙ্কস দেয়নি, তাদের ভুলে গেলে চলবে না, আমি যুদ্ধটা থামিয়েছি। এরপর শুরু হলো ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, ভারতের উপরে সর্বোচ্চ 25%, যেটা অনেক বেশি। এখন এই ট্যারিফ শব্দটা তো আমরা জানি সাধারণভাবে শুল্ক আরোপ। একটা আপনার দেশে আমি যদি পণ্য বেচতে চাই, তাহলে আমাকে একটা কমিশনে বলে সরকারকে রাজস্ব দিতে হবে। এই বিষয়ে আপনি একটু বলেন, বিশেষ করে ভারতের দিকটা, তারপর আমরা অন্যান্য দেশের দিকে যাব। আমেরিকা হচ্ছে সেই দেশ যাকে ধ্বংস করে সে যদি পুরো তার উপর নিয়ন্ত্রণ নিতে পারে, তাকে আবার গড়ে দেয়। উদাহরণ হিসাবে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানকে ধ্বংস করেছে এবং এরপরে জাপানের আজকের এই অবস্থানের জন্য কিন্তু অর্থনৈতিক পুরো অবদান মার্কিন যুক্তরাষ্ট্র। এটা হচ্ছে একটা উদাহরণ। এবার আসি, ট্রাম্প যে সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর শুল্ক আরোপ করেছে, শুধু সেটা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এরকম না, অনেক দেশ, শতাধিক দেশের উপর। এখন বিষয়টা হচ্ছে যে ট্রাম্প এটাকে বলতেছে কি, ট্রাম্প প্রশাসন এটাকে বলতেছে রেসিপ্রোকাল ট্যারিফ। রেসিপ্রোকাল ট্যারিফ জিনিসটা কি? রেসিপ্রোকাল ট্যারিফের কিছু বিষয় আছে, কিন্তু যে দেশে যুক্তরাষ্ট্রের পণ্য বিনা শুল্কে প্রবেশ করে সেই দেশের জন্য তো সেটা রেসিপ্রোকাল ট্যারিফ না, সেই দেশের জন্য তো এটা উল্টা হবে, এটা শাস্তিমূলক শুল্ক হয়ে গেল সেই দেশের জন্য। এখন এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব মূলত। ট্রাম্প প্রশাসনের যে অভিবাসন আইন, এই অভিবাসন আইন নিয়ে কিন্তু সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু এই 2 দিন আগেও কিন্তু কড়া সমালোচনা করেছে। এখন যেটা হচ্ছে কি, আর তখন এই কারণেই কিন্তু যুক্তরাষ্ট্র থেকে F-35 যুদ্ধবিমান ভারতের কেনার কথা ছিল, সেই চুক্তি কিন্তু স্থগিত হয়ে যায় এবং সর্বশেষ গত সপ্তাহে হচ্ছে সেই প্রক্রিয়াটা পুরো বাতিল হয়ে যায়। মোদি সরকার জানিয়ে দেয় যুক্তরাষ্ট্রকে, যে যুদ্ধবিমান আকাশ থেকে খেলনার মতো পড়ে যায় সেই যুদ্ধবিমান তারা কিনবে না। মার্কিন শুল্কের যে শুল্কায়নের যে চাপটা, এইটা আসলে একটা সবচেয়ে বড় হচ্ছে যে একটা
এটা হচ্ছে শুল্ক কূটনীতি হয়ে গেছে বিষয়টা, আসলে শুল্ক না, শুল্ক কূটনীতি। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বোয়িং কূটনীতি, তারপরে হচ্ছে জ্বালানি কূটনীতি, এই দুইটা জিনিস, এরপরে হচ্ছে খাদ্য। এই তিনটা বিষয় মূলত হচ্ছে ট্রাম্প প্রশাসন কাজ করেছে। এবং এই তিনটাতে কি কি কাজ করেছে? বিভিন্ন দেশকে তুমি এতগুলো বোয়িং কিনবা, তুমি এতগুলো কিনবা, তুমি এতগুলো কিনবা, বোয়িং সাথে জ্বালানি, এবং এগুলো নিয়ে দীর্ঘমেয়াদী চুক্তি করার জন্য। এখন দেখেন, ট্রাম্প প্রশাসন ভারত নিয়ে বলেছে যে ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনে। এইখানে বিষয়টা হচ্ছে ভারতের জ্বালানি রাশিয়া থেকে আগে থেকেই কিন্তু সেটা ইউক্রেন যুদ্ধের পর সেটা প্রায় 40%, প্রায় অর্ধেক ভারতের জ্বালানোর, যেহেতু প্রায় 40%, যদিও ভারতের অফিসিয়ালি ভারত বলে এটা 35%। এখন আসি ভারত কি বলছে এটা নিয়ে। ভারত বলছে মস্কোর সঙ্গে তাদের দীর্ঘমেয়াদী চুক্তি, এই চুক্তি থেকে চাইলেই বের হয়ে, আন্তর্জাতিক চুক্তি থেকে চাইলেই বের হয়ে আসা যায় না। কারণ হচ্ছে কি, চুক্তির যে দুই পক্ষ, প্রথম পক্ষ যদি বের হয়ে আসতে চায় তাহলে আন্তর্জাতিক আদালতে এটা দ্বিতীয় পক্ষ মামলা করবে, তখন হচ্ছে অনেক বড় অঙ্কের জরিমানা দিতে হবে। এর জন্য হচ্ছে চাইলেই আন্তর্জাতিক চুক্তি থেকে বের হয়ে আসা যায় না। এই কারণেই হচ্ছে রাশিয়া থেকে ভারতের তেল কিনতে হবে, তেল কিনা রাশিয়া ভারত চাইলেই বন্ধ করতে পারবে না। ট্রাম্প প্রশাসন বারবার বলতেছে কি যে ভারতের ডেড ইকোনমি, বলতেছে যে রাশিয়ার সাথে গলাগলি করে তারা যদি তাদের ইকোনমি ধ্বংস করতে যায় বা পতনের দিকে নিয়ে যায় তাহলে আমার কিছু করার নাই। আসলে এইখানে দেখেন, ইকোনমি ধ্বংস হওয়ার বিষয়টা কিন্তু একদিনে না, আর এক দুই দিনের বিষয় না। এখন বিষয়টা হচ্ছে, আমি আগেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্র যাকে ধ্বংস করে তাকে গড়ে দেয় যদি সে তার অনুগত হয়, তার বশ্যতা স্বীকার করে। ভারতের ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্রের যে অভিযোগ, এই অভিযোগ যদি আপনি পর্যালোচনা করেন তাহলে এটা রেসিপ্রোকাল ট্যারিফ, এটা ঠিক আছে। কিন্তু ধরেন বাংলাদেশের উপরে যে করার যুক্তরাষ্ট্রের, এটা তো রেসিপ্রোকাল ট্যারিফ না, এটা তো শাস্তি হয়ে গেল। আপনি বলছেন রেসিপ্রোকাল ট্যারিফ, কিন্তু হয়ে গেল শাস্তিমূলক করারও, তাহলে বিষয়টা তো হলো না। রেসিপ্রোকাল ট্যারিফ বললে আপনাকে, রেসিপ্রোকাল ট্যারিফ কেন প্রয়োগ করা হয়? রেসিপ্রোকাল ট্যারিফ প্রয়োগ করার প্রথম কারণ হচ্ছে নিজ দেশের বাণিজ্য ভারসাম্য রাখা, এটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফের প্রথম শর্ত। আর একটা হচ্ছে, দ্বিতীয় শর্ত হচ্ছে কি, নিজস্ব শুল্ককে রক্ষা করা, এইটা হচ্ছে দ্বিতীয় শর্ত। আর তার চেয়েও বড় কথা হচ্ছে অন্য দেশকে ন্যায্য আচরণে, বাণিজ্য আচরণে বাধ্য করা। এই তিনটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফের মূল শর্ত, এবং এই তিনটা মেনে চলতে হয়। সেই ক্ষেত্রে যে ধরেন ভারতের উপর যেটা যুক্তরাষ্ট্রের অভিযোগ হচ্ছে কি, যে ভারতের ট্যাক্স অনেক বেশি, ভারত ট্যাক্স অনেক বেশি আরোপ করে, এবং সেখানে পণ্য ছাড়েও একটু প্রশাসনিক জটিলতা আছে। ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফটা আপনি যদি হিসাব করে দেখেন তাহলে এটা ভারতের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। পাকিস্তান তাদের যে 60% পণ্য রপ্তানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র, সেখানে পাকিস্তানের উপর কর হচ্ছে 19%, কিন্তু বাংলাদেশের উপর কর হচ্ছে 25%, 20%। ভারতের উপর 25%, পাকিস্তানের উপর 19%, বাংলাদেশের উপর কর হচ্ছে 20%। কিন্তু তাহলে বাংলাদেশও তো রপ্তানি করে, কিন্তু বাংলাদেশ তো পাকিস্তানকে যে সুবিধা দিয়েছে সেটা হচ্ছে কি, বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে তো ফেসিলিটি দিয়েছে, যুক্তরাষ্ট্র যে বিনা শুল্কে বাংলাদেশে রপ্তানি করে, তাহলে সেইখানে বাংলাদেশের জন্য, তাহলে এটা তো যুক্তরাষ্ট্রের যে পণ্য সেটা তো কাউন্টার ভ্যালিং ট্যারিফ না। কাউন্টার ভ্যালিং ট্যারিফ হচ্ছে আরেকটা শুল্ক। সেটা হচ্ছে কি, আমি যদি প্রমাণ করতে পারি আমার সব পণ্যটা সরকারিভাবে, কি বলে এটা, ভর্তুকি দিয়ে আমার পণ্যটা সরকার উৎপাদন করতেছে, এবং এই পণ্য উৎপাদনের পরও অন্য দেশের পণ্য আমদানি করায় আমাদের শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে হচ্ছে কাউন্টার ভ্যালিং ট্যারিফের আওতায় যুক্তরাষ্ট্র এইটা বিনা শুল্কে হচ্ছে বাংলাদেশে করতে পারে। কিন্তু বাস্তবতা তো তা না, যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ করেই কিন্তু বাংলাদেশে বিনা শুল্কে পণ্য রপ্তানি করছে। বাংলাদেশের উপর কিন্তু যুক্তরাষ্ট্রের কর 20%, তাহলে সেটা তো শাস্তিমূলক কর আরোপ হয়ে গেল না? অথবা আমি যদি আরেকভাবে দেখি যে যুক্তরাষ্ট্রের পণ্য কি যুক্তরাষ্ট্র বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি করে, যে আমরা কিন্তু যে আমাদের পণ্যের যে শুল্ক, এই ট্যারিফ কমানোর জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু কিছু চুক্তি করতে হয়েছে, বাধ্য হয়েছে। খালি বাংলাদেশ না, সব দেশ যারা করের পরিমাণ কমাতে চেয়েছে তারা চুক্তি করেছে। সিরিয়া করের পরিমাণ কমায় চুক্তি করে না, এদিকে সিরিয়ার কর হচ্ছে 40%, ইরাক করে না, এদিকে ইরাকের করের পরিমাণ হচ্ছে, সিরিয়ার করের পরিমাণ হচ্ছে 41%। ইরাক যেহেতু চুক্তি করে না, ইরাকের করের পরিমাণ হচ্ছে 40%।
হ্যাঁ, এরকম আরও আছে, আমরা পরে আসবো এই বিষয়গুলোতে। কিন্তু এইখানে দেখি যে যুক্তরাষ্ট্রের পণ্য তো অ্যান্টি ডাম্পিং ট্যারিফের আওতায়ও পড়ে না। কারণ হচ্ছে কি যে বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করবে, বিষয়টা তো তা না। যুক্তরাষ্ট্র তার অর্থনীতিতে কোনো পণ্য যাতে অ্যান্টি ডাম্পিং ট্যারিফের আওতায় না যায়, এর জন্য যুক্তরাষ্ট্র হচ্ছে প্রয়োজনে ওই পণ্য উৎপাদন বন্ধ রাখে, কিন্তু সেটা কোনোভাবেই অ্যান্টি ডাম্পিং ট্যারিফের আওতায় পড়তে দেয় না। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমি বলতে যাই, হ্যাঁ, তাহলে সেইটা বাংলাদেশের জন্য, যদি বাংলাদেশের মতো অনেক দেশের জন্য সেটা কিন্তু শাস্তিমূলক কর আরোপ হয়ে গেল। কিন্তু এশিয়ার তো মনে করেন যে 10টা দেশে মোটামুটি কম, আপনি যদি ইউরোপের তুলনায়। এখন আসি যেহেতু আমরা ভারতের অংশটাতে ছিলাম, এটা শেষ করি। এখন ভারতের অ্যান্টি ডাম্পিং, ভারতেরটা হচ্ছে রেসিপ্রোকাল ট্যারিফ, ঠিক আছে। এখন দেখেন ভারতের যে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র, উনিও কিন্তু একই কথা বলছে, রণধীর জয়সওয়াল, তিনি কিন্তু একটা কথা বলেছে যে ভারতের যে অন্য দেশের সাথে যে সম্পর্ক সেটা নিজেদের যোগ্যতা বলে, সেটা অন্য তৃতীয় কোনো দেশের জন্য হয় নাই, এবং সেটা যোগ্যতা মেনে। এখন তৃতীয় দেশের দৃষ্টিকোণ থেকে সেটা দেখা উচিত নয়, মানে কার কথা বলেছে সেটা কিন্তু আকারে ইঙ্গিতে জয়সওয়াল কিন্তু এটা বুঝিয়ে দিয়েছেন। এখন দেখেন এই যে যুক্তরাষ্ট্রের যে এই পদক্ষেপের যুক্তরাষ্ট্রের যে ভারতের অর্থনীতি নিয়ে যে যুক্তরাষ্ট্র কথা বলছে, ডেড ইকোনমি নিয়ে কথা বলেছে, এটার জবাব যেমন ভারত দিয়েছে, এটার জবাব কিন্তু রাশিয়াও দিয়েছে। কারণ রাশিয়াকে কিন্তু ট্রাম্প টেনেছে এখানে, অবশ্যই, যে বলেছে। এখন কি বলছে, রাশিয়া কিন্তু সিপিসি পাইপলাইন যেটা হচ্ছে কাস্পিয়ান অঞ্চলে, এই পাইপলাইন কিন্তু বন্ধের হুঁশিয়ারি রাশিয়া দিয়ে রেখেছে। হ্যাঁ, এখন এইটা যদি বন্ধ হয় তাহলে বৈশ্বিক তেল রপ্তানির 3.5% জ্বালানি হচ্ছে এই পাইপলাইন দিয়ে রপ্তানি হয়। এবং এই সিপিসি পাইপলাইন যদি বন্ধ করে দেয় তাহলে গোটা ইউরোপ জ্বালানি সংকটে পড়বে। এবং এইটা কিন্তু ইউরোপের জ্বালানি সংকট যদি বাড়িয়ে দেয় তাহলে হচ্ছে পশ্চিমা দেশগুলো কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখে পড়বে, বিশেষ করে শীতকালে। হ্যাঁ, এটা কিন্তু রাশিয়া অলরেডি বলে দিয়েছে। এখন যেহেতু রাশিয়াকে সরাসরি আপনার নিষেধাজ্ঞা দিয়ে যুক্তরাষ্ট্র কিছু করতে পারছে না, সেই কারণেই কিন্তু রাশিয়ার সাথে যেসব দেশ বাণিজ্য করে, এখন সেই দেশগুলোর উপর পদক্ষেপ নিয়ে কিছু করা যায় কিনা সেই পদক্ষেপে আছে। মানে প্রথম পদক্ষেপে ফেল হওয়ার কারণে দ্বিতীয় পদক্ষেপের দিকে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু এতেও যে আসলে খুব বেশি যুক্তরাষ্ট্র সফল হবে সেটা কিন্তু বলা যায় না। এখন আপনি যেটা বলছিলেন যে অন্যান্য দেশের, এশিয়া বিশেষ করে 10টা দেশ, আপনি ওই যে এদের তো ট্যারিফ কমানো হয়েছে, আলাপ আলোচনা চুক্তি করতে হয়েছে, আপনি যেটা বলেন। এই 10টা দেশের মধ্যে আফগানিস্তান, জাপান রয়েছে, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ইসরায়েল। এখন আফগানিস্তান যেহেতু বলছেন, আমি একটু কথা বলে নিই, সেটা না বললেই না। আফগানিস্তানে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি 76% কমেছে। সেটা হচ্ছে তালেবান সরকার আসার পর থেকে এই পর্যন্ত। আফগানিস্তানের পণ্যে 10% কর ছিল যুক্তরাষ্ট্রের, সেটা হচ্ছে এবার 15% করেছে। কিন্তু আফগানিস্তানের যে আফগানিস্তানের মুদ্রার মান যে পরিমাণ বেড়েছে, সেইটা কিন্তু যুক্তরাষ্ট্র হতভম্ব হয়ে গিয়েছে যে আফগানিস্তানের যে মুদ্রা, সেই মুদ্রার বিপরীতে ডলারের দাম এত পরিমাণ কমেছে, 108 থেকে 70-72 এসেছে। তো এইটাতে কিন্তু একদম যুক্তরাষ্ট্র হতভম্ব হয়েছে। এই কারণেই যুক্তরাষ্ট্র হচ্ছে এখানে কর আরোপ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে ভাবতে হচ্ছে। কারণ হচ্ছে আফগানিস্তান সম্প্রতি যে খনিজ সন্ধান পেয়েছে, এই খনিজ দিয়ে আফগানিস্তানের আরও কয়েকশো বছরের যে হ্যাঁ, এবং অনেক ট্রিলিয়ন ডলারের সম্পদ সন্ধান পেয়ে গেছে। এবং চীন কিন্তু যেটা করেছে যে ভূগর্ভস্থ জ্বালানি উৎপাদনের জন্য 40টা কোম্পানির সাথে চুক্তি করেছে। অলরেডি চীন 40টা কেন্দ্রের তেল উৎপাদনের চুক্তি করেছে। এখন এই লাইনে কিন্তু ভারতও আছে, এই লাইনে কিন্তু পাকিস্তান আছে। এইটা কিন্তু একটা মজার বিষয়। এখন বিষয়টা হচ্ছে কি, এশিয়ার দেশগুলো ওইদিকে ঝুঁকে যাওয়ায় যেটা হচ্ছে যে এই কাজটা হচ্ছে মিডল ইস্টে যুক্তরাষ্ট্র করেছে বা করতে পেরেছে, এই কাজটা কিন্তু আফগানিস্তানে যুক্তরাষ্ট্র করতে পারে নাই। করতে না পারার একটা রাগ কিন্তু যুক্তরাষ্ট্রের আছে।
পাকিস্তানের কথা তো অলরেডি আমি আগেই আপনাদেরকে বলা হয়েছে যে পাকিস্তান হচ্ছে যে তার মোট পণ্যের 60% যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এবং যুক্তরাষ্ট্র থেকে আমদানিও করে প্রচুর। এর জন্য যেটা হচ্ছে পাকিস্তান হচ্ছে যেহেতু পাকিস্তানের অর্থনৈতিক টানাপোড়েন আছে, পাকিস্তান এই জায়গায় কিন্তু একটা চাল খেলেছে, সেটা হচ্ছে যেহেতু ট্রাম্পের নজর যেহেতু নোবেলের দিকে, পাকিস্তান কিন্তু আগেই ট্রাম্পকে নোবেলের সমর্থন দিয়ে একটা টোপ দিয়েছে। আর এর ফসল কিন্তু ট্রাম্প পেয়েছে, পাকিস্তান পেয়েছে সেখানে 36% থেকে তার কর নেমে এসেছে 19%। এটা কিন্তু পাকিস্তান কিন্তু মুখ্যম একটা চাল খেলেছে। এরপরে আছে 30% কর আরোপের দেশ আছে যেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যে এর মধ্যে একটা দেশ হচ্ছে এর সব কিছু যুক্তরাষ্ট্র নিয়ে এখন গাদ্দারি করেছে বলা যেতে পারে, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার উপরে যুক্তরাষ্ট্রের কর আরোপ করেছে 30%। আর আছে বসনিয়া হার্জাগোভিনা, সেটার উপরেও 30%। এবং আরেকটা হচ্ছে আলজেরিয়ার উপরে যুক্তরাষ্ট্রের কর হচ্ছে 40%। এই হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি। এবং যুক্তরাষ্ট্রের কর কূটনীতির যে সাম্প্রতিক যে খেলাধুলা গেল, এই যুক্তরাষ্ট্রের কর কূটনীতি নিয়ে যে আদ্যপান্ত ছিল, আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্ন যে জবাব এবং সে নিয়ে যে রিয়াকশান, এই রিয়াকশানগুলো যা ছিল আমরা এটা তুলে ধরতে। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে ট্রাম্পের যে নীতি, বিশেষ করে ট্যারিফ শুল্ক নীতি পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর কোনো দেশই মনে হয় বাদ যায়নি। যেসব দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বেশি সেখানে চুক্তির আওতায় যে শতাংশ মানে ট্যারিফের শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে, আর যারা নতজানু হয়নি তাদেরটা বাড়িয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিক, আপনি আমার কাছ থেকে জিনিস কিনলে আমি আপনার ট্যারিফ কমাই দিব, আর না হলে আরও বৃদ্ধি করে দেবে। এটাই হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সহজ সরল নীতি। তো সুপ্রিয় দর্শক, আজকের এই শুল্ক বিষয়টা যেহেতু জটিল, আমরা যতটুকু পেরেছি, আমাদের দাদা যতটুকু পেরেছেন বিষয়টা সহজ আকারে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের এখানে অন্য কোনো কিছু যদি আপনারা জানতে চান আমাদের কমেন্ট করবেন, আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।